আচ্ছা, ফোন সংক্রান্ত বিদ্যা এরকম কোনো বিদ্যা এখন পর্যন্ত কি করা হয়নি, নামকরণ করা হয়নি। দর্শন তত্ত্ব যেটি আছে, দর্শন তত্ত্ব যেটাকে আমরা কি বলতে পারি, ফিলোসফি বলতে পারি। কি বলতে পারি? ফিলোসফি, যেটাকে আমরা ফিলোসফি বলে থাকি। বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। শরৎচন্দ্রের ছদ্মনাম কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? এখানে দেখেন বীরবল রয়েছে, ভীমরুল রয়েছে, অনিলা দেবী এবং যাযাবর। কোনটি হইতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি একটি বিশেষ ক্লাস নিয়ে, এবং সেই ক্লাসটি হচ্ছে গ্রামীণ ব্যাংকে যারা আবেদন করেছেন। আপনারা সকলেই জানেন যে ইতোমধ্যেই গ্রামীণ ব্যাংকের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। 8ই ডিসেম্বর ডেট ছিল, পরবর্তীতে আরও 2 দিন বাড়ানো হয়েছে। তো 10ই ডিসেম্বর আপনাদের আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর এখন আপনাদের যেটা করণীয় সেটি হচ্ছে যে প্রস্তুতি নেওয়া। যেহেতু আমরা জানি যে বর্তমান সময়ে চাকরির পরীক্ষাগুলো খুব দ্রুততর সময়ে হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমাদের প্রস্তুতিটাকে আরও বেশি জোরালো করতে, বেশি শানিত করতে আমাদের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা রাখাটা অত্যন্ত জরুরি। কারণ প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের চাকরির পরীক্ষাগুলোতে আমরা জানি যে 2টা পদে ব্যাপক এখানে নিয়োগ দেয়া হবে, অনেক পদসংখ্যা রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জানা উচিত যে গ্রামীণ ব্যাংকের প্রশ্নের প্যাটার্নটি কেমন বা কেমন প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মাঠ সংগঠক যেটি রয়েছে সেখানে মূলত 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো হয়ে থাকে, 11 থেকে 20 গ্রেডের যে রকম প্রশ্ন হয় সাধারণত সেই রকম প্রশ্ন হয়। তবে কেন্দ্র ব্যবস্থাপক বা যেটাকে বলা হয় অফিসার যেটি আছে সেটির ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নের ধরন একটু চেঞ্জ, অর্থাৎ একটু হায়ার লেভেলের বা যেটাকে বলা হয় একটু কঠিন প্রশ্ন হয়ে থাকে। পাশাপাশি রিটেনের জন্য প্রস্তুতি এখানে নিতে হবে, কারণ এখানে প্রিলি এবং রিটেন দুটা একই সাথে হয়ে থাকে এবং সরাসরি ভাইভা হয়। তো অনেকেই হয়তো জানেন না যে আসলে গ্রামীণ ব্যাংকের চাকরি পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়ে থাকে। এখানে প্রিলি এবং রিটেন দুইটা একসাথেই হয়ে থাকে, পাশাপাশি ভাইভা হয়ে থাকে। অত্যন্ত সহজ একটি চাকরি পরীক্ষা। যদি একটু পড়াশোনা করি বা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা রাখি তাহলেই কিন্তু আপনারা খুব সুন্দর করেই উত্তরগুলো করতে পারবেন। তো অনেকে এখানে যুক্ত আছেন, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটি বিষয় হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেছেন কেমন আছেন, যে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর আপনাদের সাথে দেখা। তো যাই হোক, গ্রামীণ ব্যাংকে যারা আবেদন করেছেন তাদের এখন মূল লক্ষ্যই হবে বা উদ্দেশ্যই হবে কিভাবে আমি প্রস্তুতি নিতে পারি। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনাদের সহপাঠী যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, সকলেই যেন এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আর বিদ্যাবাড়ি সবসময় চায় আপনাদেরকে এমন কিছু উপহার দিতে যেটাকে কেন্দ্র করে বা যেটার মাধ্যমে আপনি আপনার যে প্রস্তুতি, এই প্রস্তুতিটাকে আরো জোরালো করতে পারেন। তো দেখা যাক যে গ্রামীণ ব্যাংক চাকরি পরীক্ষা প্রশ্ন যেভাবে হয় কি রকম প্রশ্ন হতে পারে সেটা আমরা একটু দেখবো। আর আজকের বিষয় হচ্ছে যে বাংলা বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন, অত্যন্ত সহজ কিছু প্রশ্ন হয়, খুব যে কঠিন হয় বাংলার ক্ষেত্রে অনেকেই হয়তো বা টেনশনে পড়ে গেছেন যে কেমন প্রশ্ন হয়, কিভাবে পড়বো না পড়বো। প্রশ্ন অত্যন্ত সহজ হয় যদি আমরা সেভাবে একটু উপলব্ধি করতে পারি। তো খেয়াল করেন যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? এই প্রশ্নটি এসেছিল গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যতগুলো পদ রয়েছে বা যতগুলো পদের চাকরি পরীক্ষা হয়ে থাকে সেই প্রশ্নগুলোকেই যদি আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে কি খুব সহজ হয়ে যাবে। আমাদের যে প্রশ্ন সম্পর্কে যে ভীতি রয়েছে বা আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় গ্রামীণ ব্যাংকের প্রশ্ন কেমন হতে পারে, এই ভীতিটা কিন্তু দূর হয়ে যাবে। তো এজন্যই মূলত আপনাদের কাছে আজকে প্রশ্নগুলো নিয়ে এসেছি যে অত্যন্ত সহজ প্রশ্ন আসে এবং আপনাদের জানার মধ্যেই প্রশ্নগুলো আসে। তো খেয়াল করেন যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, 8টি, 11টি, 10টি এবং 32টি। সকলেই উত্তর করার চেষ্টা করি। আমরা জানি যে বাংলা বর্ণমালা হচ্ছে একটি, এই একটি বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, তার ভিতরে 39টি এটা তো আমরা জানি ব্যঞ্জন, 11টি হচ্ছে স্বর। এখন কথা হচ্ছে যে এই 50টি বর্ণের মধ্যে আমরা জানি যে পূর্ণ মাত্রার বর্ণ কতটি আছে? পূর্ণ মাত্রার বর্ণ আছে 32টি। এই 32টির ভিতরে স্বর আছে কয়টি? স্বর বর্ণ আছে 6টি। ব্যঞ্জন আছে কয়টি? ব্যঞ্জন আছে 26টি। পূর্ণমাত্রার বর্ণ আমরা সকলেই জানি 32টি, এর ভিতরে স্বর আছে 6টি এবং ব্যঞ্জন আছে 26টি। এই স্বর 26টি কি কি
স্বর অ বা স্বরে অ থেকে শুরু করে দীর্ঘ উ পর্যন্ত, দীর্ঘ উ পর্যন্ত যে 6টি বর্ণ আছে এগুলোকে বলা হয় কি পূর্ণ মাত্রা। একইভাবে আমরা যদি দেখি যে অর্ধমাত্রার বর্ণ কতটি আছে, অর্ধমাত্রার বর্ণ 50টি বর্ণের ভিতর অর্ধমাত্রার বর্ণ আছে আমরা সকলেই জানি 8টি বর্ণ আছে। এর ভিতরে স্বর আছে কয়টি? স্বর আছে অর্ধমাত্রার বর্ণ আছে একটি, সেটা যেটাকে আমরা কি বলে থাকি? রি বলে থাকি। আর বাকি যে 7টি, বাকি ব্যঞ্জন আছে কয়টি? বাকি ব্যঞ্জন আছে 7টি আছে। সেই ব্যঞ্জন 7টি কি কি আমরা সকলেই জানি, খ, গ, ন, থ, ধ, প এবং কি তালব্য স। এই কয়েকটি বর্ণ হচ্ছে কি অর্ধমাত্রার। তাহলে এখানে 7টি ব্যঞ্জন আছে অর্ধমাত্রার, আর বাকি একটি ব্যঞ্জন আছে, একটি হচ্ছে স্বরবর্ণ যেটি অর্ধমাত্রা, সেটা হচ্ছে রি, আর বাকি যে 7টি সেটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের। এই গেল হচ্ছে টোটাল কয়টি অর্ধমাত্রা বর্ণ আছে? 8টি। এখন হচ্ছে মাত্রাহীন বর্ণ কয়টি? তো আমরা জানি যে মাত্রাহীন বর্ণের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি মাত্রাহীন বর্ণ আছে 10টি। এই 10টি মাত্রাহীন বর্ণের ভিতরেও স্বর আছে কয়টি? স্বর বর্ণ আছে 4টি, স্বর বর্ণ আছে 4টি, আর ব্যঞ্জন আছে কয়টি? ব্যঞ্জন হচ্ছে 6টি, ব্যঞ্জন 6টি। তো স্বর 4টি কি কি সেটা আমরা সকলেই জানি, এ, ওই, ও এবং কি ও। আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে উয়, নিয়, খণ্ডত, অনুস্বর, বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু, এই 6টি বর্ণ হচ্ছে কি মাত্রাহীন। তাহলে যখন আমরা এই বর্ণগুলো পড়বো যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং কি মাত্রাহীন বর্ণ, এই বর্ণগুলো যখনই আমরা আলোচনা করব বাংলা বর্ণমালার বর্ণগুলো নিয়ে, তখন এভাবেই পড়ার চেষ্টা করব যে আসলে আমাদের টোটাল অর্ধমাত্রা পূর্ণমাত্রা আছে 32টি, এর ভিতরে স্বর আছে কয়টি, ব্যঞ্জন আছে কয়টি, এভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে। পাশাপাশি দেখেন অর্ধমাত্রার বর্ণ আছে কয়টি? 8টি, এর ভিতর স্বর আছে 1টি এবং কি ব্যঞ্জন আছে 7টি, এগুলো সহ আমরা পড়ব। পাশাপাশি মাত্রাহীন বর্ণ আছে 10টি, এর ভিতরে স্বর আছে 4টি এবং ব্যঞ্জন আছে কয়টি? 6টি। তো এভাবেই যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনাদের এই বর্ণ সম্পর্কে যে ধারণাগুলো থাকা দরকার একদম পরিপূর্ণ একটা ধারণা আপনাদের চলে আসবে। এভাবে আমরা কি ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব, তাহলেই আর কোনো ঝামেলা হবে না। যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে কয়টি? 10টি। মাত্রাহীন বর্ণ আছে 10টি। তাহলে দেখেন অত্যন্ত সহজ প্রশ্ন আসে, গ্রামীণ ব্যাংকের চাকরি পরীক্ষায় অত্যন্ত সহজ প্রশ্ন আসে। এরপর দেখেন ভাষার মূল উপাদান কি? খেয়াল করেন এরপরে যে প্রশ্নটি আছে, ভাষার মূল উপাদান কি? একটা হচ্ছে মূল উপাদান, একটা হলো উপাদান, আরেকটি উপকরণ, আরেকটি হলো কি উপকরণ। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটি হচ্ছে উপাদান, আরেকটি হচ্ছে কি উপকরণ। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মনে রাখবেন যে উপাদান বলতে কি বোঝায়? ক্ষুদ্রতর যে জিনিসগুলো আছে ক্ষুদ্রতর। আর উপকরণ বলতে কি বোঝায়? একটু বড় জিনিস বা বৃহৎ জিনিসকেই সাধারণত উপকরণ বলা হয়। এই প্রশ্নটি এসেছিল গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার 2023 সালে। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের যারা আবেদন করেছেন গ্রামীণ ব্যাংকের 2টি পদে, এই 2টি পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো খেয়াল করেন এখানে 4টি অপশন দেওয়া আছে, বর্ণ, বাক্য, শব্দ এবং ধ্বনি। কোনটি হতে পারে একটু সঠিক উত্তর করার চেষ্টা করি। তো খেয়াল করেন যে উপাদান, আমরা যদি দেখি যে ভাষার মূল উপাদান, মূল উপাদান, কি বলা যায়, ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম একক বা ভাষার একক, এগুলো যদি থাকে বা উপাদান, আমরা জানি যে ভাষার মূল উপাদান এটি হচ্ছে ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ যদি অপশনে দুটাই থাকে, ধ্বনিও থাকে বর্ণও থাকে, তাহলে উত্তর হবে কি ধ্বনি, উত্তর হবে ধ্বনি। আর যদি ধ্বনি না থাকে শুধু বর্ণ থাকে তাহলে উত্তর দিবেন কি বর্ণ। একইভাবে দেখেন যে বাক্যের মূল উপাদান কি? ভাষার থেকে একটু ছোট হচ্ছে বাক্য, বাক্যের মূল উপাদানটা কি? বাক্যের মূল উপাদানও হচ্ছে কি ধ্বনি বা বর্ণ, ধ্বনি অথবা কি বর্ণ। বাক্যের মূল উপাদান ধ্বনি অথবা বর্ণ। একইভাবে দেখেন আমরা যদি খেয়াল করি যে শব্দের মূল উপাদান কি? শব্দের মূল উপাদান এক্ষেত্রে উত্তর হবে কি ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ। তাহলে অপশনে যদি ধ্বনি এবং বর্ণ দুটাই থাকে তাহলে উত্তর হবে কি? উত্তর অবশ্যই হবে ধ্বনি। আর যদি ধ্বনি না থাকে বর্ণ থাকে তাহলে উত্তর হবে বর্ণ। এখন দেখেন তাহলে ভাষার মূল উপাদান, বাক্যের মূল উপাদান, শব্দের মূল উপাদান, সবকিছুরই মূল উপাদান হচ্ছে কি ধ্বনি বা বর্ণ। একইভাবে যদি আমরা উপকরণ খেয়াল করি, উপকরণের দিক থেকে ভাষার উপকরণ বা মূল উপকরণ, ভাষার মূল উপকরণ হচ্ছে কি আমরা জানি বাক্য। বাক্যের মূল উপকরণ কি? বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, এবং শব্দের মূল উপকরণ কি?
শব্দের মূল উপকরণ হচ্ছে কি ধ্বনি বা বর্ণ, ধ্বনি অথবা কি বর্ণ। অপশনে যেটি থাকবে সেটি, আর দুইটা থাকলে অবশ্যই উত্তর হবে কি ধ্বনি। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র শব্দের ক্ষেত্রে উপাদান এবং উপকরণ দুটা হচ্ছে কি একই, উপাদান এবং উপকরণ দুটি হচ্ছে একই। তাহলে আমরা দেখলাম যে ভাষার মূল উপাদান এবং উপকরণ, এখান থেকে প্রশ্ন এসেছিল এবং আপনাদের জন্য অত্যন্ত জরুরি এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা রাখা। একদম সিম্পল প্রশ্ন আসে। তাহলে দেখলাম যে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপাদান এক্ষেত্রে ধ্বনি বা বর্ণ, শব্দের মূল উপাদান এটাও ধ্বনি বা বর্ণ, এবং উপকরণ যদি বলি যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের মূল উপকরণ শব্দ এবং শব্দের মূল উপকরণ হচ্ছে কি ধ্বনি বা বর্ণ। একইভাবে যদি আসে কখনো যে ভাষার মৌলিক উপাদান কি, যদি প্রশ্ন আসে ভাষার মৌলিক উপাদান, আমরা জানি যে উপাদান হচ্ছে ছোট ছোট বিষয়গুলোকে উপাদান বলা হয়, কিন্তু যখন মৌলিক উপাদান বলবে তখন উত্তর হবে কি শব্দ। মৌলিক উপাদান হচ্ছে কি শব্দ। তাহলে এই যে ধারণাগুলো রয়েছে উপাদান এবং উপকরণ সংক্রান্ত, এই উপাদান এবং উপকরণ সংক্রান্ত যে ধারণাগুলো এগুলো হচ্ছে আপনাদের রাখতে হবে যদি আপনি পরীক্ষায় ভালো ফলাফল পেতে চান। এখন দেখি তাহলে এখানে যে প্রশ্নটি ছিল আপনাদের জন্য সেটি হচ্ছে যে ভাষার মূল উপাদান কি। তাহলে আমরা দেখতে পারতেছি যে ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এরপর দেখেন পরবর্তীতে কি প্রশ্নটি রয়েছে একটু দেখি। দেখেন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কি হয় না? লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এখানে চারটি অপশন দেয়া আছে, একটি হচ্ছে সাহেব, সঙ্গী, বেয়াই এবং কি কবিরাজ। কোনটি হইতে পারে? কোনটি হইতে পারে? জি অসংখ্য ধন্যবাদ। ভাষার মৌলিক উপাদান জি শব্দ। কোনটি হতে পারে একটু উত্তর করার চেষ্টা করি, যে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? একটু উত্তর করার চেষ্টা করি সকলেই। অনেকে উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। খেয়াল করেন এই যে সাহেব যে শব্দটি আছে এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। সাহেবের স্ত্রীবাচক শব্দ কি হবে একটু বলি, সকলেই বলি, সাহেবের স্ত্রীবাচক শব্দ কি হতে পারে? আমরা জানি যে সাহেবের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কি সাহেবান, সাহেবান। সঙ্গী, সঙ্গীর স্ত্রীবাচক শব্দ কি হবে একটু বলার চেষ্টা করি। সঙ্গিনী কি হবে? সঙ্গিনী। এখানে দেখেন সঙ্গী বানানে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন আমরা ইনি প্রত্যয় বা নি প্রত্যয় যখন যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে? ইনি হয়ে যাবে। কি প্রত্যয় হবে? ইনি, দীর্ঘ ইকার হবে, হ্যাঁ হ্রস্ব ইকার দীর্ঘ ইকার। এরপর বেয়াই, এই শব্দটা ব্যবহার করা হয় সাধারণত শ্বশুর শাশুড়ি মানে ছেলের বা মেয়ের শ্বশুর বা শাশুড়ির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বেয়াই এটার স্ত্রীবাচক শব্দ সাধারণত আমরা ব্যবহার করে থাকি, কি ব্যবহার করে থাকি? বেয়ান ব্যবহার করে থাকি অথবা বেআইন, হ্যাঁ যেটাই বলেন না কেন, বেয়ান অথবা কি বেআইন যেটাই বলি না কেন। তো আরেকটি শব্দ হচ্ছে কবিরাজ। এই যে কবিরাজ যে শব্দটি আছে এই কবিরাজ শব্দের কি হয় না কখনো লিঙ্গান্তর হয় না বা এটার স্ত্রীবাচক শব্দ হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে কবিরাজ শব্দটিকে যদি আমরা স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করতে চাই তাহলে সেক্ষেত্রে সামনে মহিলা শব্দটি যুক্ত করতে পারি, যে মহিলা কবিরাজ। এটা অনেকেই বলেছেন, মত দিয়েছেন যে করা যাবে এভাবে, কিন্তু এই কবিরাজ শব্দের কি নাই কোনো স্ত্রীবাচক শব্দ নাই, এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। যেমন আমরা বলতে পারি নিত্য পুরুষবাচক শব্দ কিছু আছে, কৃতদার, অকৃতদার। এরপর দেখেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। এরপর দেখেন বিচারপতি, বিচারপতি। তাহলে দেখেন কৃতদার, অকৃতদার, প্রধানমন্ত্রী, বিচারপতি। এরপর দেখেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। এরপর হচ্ছে যুদ্ধ অপরাধী। এই যে শব্দগুলো যে রয়েছে এই শব্দগুলোকে কি বলা হয়? নিত্য পুরুষবাচক শব্দ। এই শব্দগুলোর কি হয় না কোনো স্ত্রীবাচক শব্দ নাই, এই শব্দগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ নাই। তাহলে দেখেন যে এখানে যেটি বলা হয়েছে যে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, তাহলে আমরা জানলাম লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কি কবিরাজ। এমন শব্দটি হচ্ছে কবিরাজ, যেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ হিসাবে ধরা হয় বা নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। তবে অনেকেই বলেছেন যে কবিরাজের সামনে কখনো কখনো মহিলা কথাটি যুক্ত করে কি করা যায়? স্ত্রীবাচক করা যায়। এটা অনেকেই মত দিয়েছেন, তবে এটার কি নাই নিজস্ব কোনো স্ত্রীবাচক শব্দ নাই। এরপরে দেখি যে প্রশ্নটি আছে সেটি দেখি, এটা একটা কনফিউজিং একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত কনফিউজিং একটি প্রশ্ন, অত্যন্ত সহজ, কিন্তু আমরা কি হয়ে যাই পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাই।
খেয়াল করেন আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, আরবি, ফার্সি, উর্দু এবং সংস্কৃত। আরবি, ফার্সি, উর্দু এবং সংস্কৃত কোনটি হইতে পারে, কোনটি হইতে পারে? এই প্রশ্নটি হচ্ছে অত্যন্ত কি কনফিউজিং একটি প্রশ্ন। কোনটি হইতে পারে? যে আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, 10ই ডিসেম্বর ছিল লাস্ট ডেট, এর আগে ছিল 8ই ডিসেম্বর, 2 দিন সময় বাড়ানো হয়েছিল। কোনটি হইতে পারে? অনেকেই উত্তর করেছেন, আমি জানি যে এই উত্তরটা অনেকেই ভুল করবেন কারণ এটা কনফিউজিং একটি প্রশ্ন। মনে রাখবেন যে এখানে আইন যে শব্দটি আছে, আইন শব্দটি হচ্ছে কি ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ নয়। আইন শব্দটি হচ্ছে কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। যেমন আমরা বলতে পারি ফার্সি ভাষার বেশ কিছু শব্দ আছে, তাই না? আমরা বলি যে খোদা, এরপর বলি পেরেশান, এই যে অনেকগুলো অসংখ্য শব্দ আছে, শত শত শব্দ আমাদের বাংলায় ব্যবহার হয়ে থাকে ফার্সি ভাষার শব্দ। তাহলে আমরা দেখলাম যে আইন যে শব্দটি আছে এটি হচ্ছে কি ফার্সি ভাষার শব্দ। অনেকেই বলেন যে আরবি ভাষার শব্দ, আসলে এটি আরবি ভাষার শব্দ না, এটি হচ্ছে কি ফার্সি ভাষার শব্দ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আসমা আক্তার বলেছেন, আলামিন হোসাইন বলেছেন ফার্সি ভাষার শব্দ। অনেকেই আবার আরবি ভাষা দিয়েছেন, কিন্তু আরবি হবে না, এটি হবে কি ফার্সি ভাষার শব্দ। এজন্যই বলেছি যে এই ধরনের বেশ কিছু কি রয়েছে, কনফিউজিং কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর করতে গেলে যদি আপনি এক্সাক্ট উত্তরটি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হয়ে যাবে, নেগেটিভ মার্ক হতে পারে বা আপনার উত্তরটি ভুল হয়ে যেতে পারে। তাহলে এটি হচ্ছে কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। এরপর দেখেন আরেকটি প্রশ্ন, পরবর্তী যে প্রশ্নটি আছে আমরা যদি একটু আলোচনা করি বা দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে যে ফোনোলজি। ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কি? ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কি? এই যে আজকে যে আমরা প্রশ্নগুলো আলোচনা করতেছি, এই প্রশ্নগুলো থেকে কোন কোন টপিক থেকে এই প্রশ্নগুলো হয়েছে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে এই প্রশ্নগুলো আসলে কোন কোন টপিক থেকে এসেছে। যদি আপনি এই টপিকগুলো যদি আপনি ধরে নিতে পারেন বা ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রস্তুতি নেওয়াটা সুবিধা হয়ে যাবে বা সেটা আরো অত্যন্ত সহজ হয়ে যাবে যদি আপনি বুঝতে পারেন যে এই টপিকগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা প্রশ্নের মধ্যে একটা কিন্তু টপিক আছে, দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে। তো ফোনোলজি, এখানে যে 4টি অপশন দেওয়া আছে, ফোন সংক্রান্ত বিদ্যা, দর্শন তত্ত্ব, ভাষা তত্ত্ব এবং ভাষার ধ্বনি বিজ্ঞান, কোনটি হইতে পারে? এটিও কিন্তু কনফিউজিং একটি প্রশ্ন। অনেকেই উত্তর দিয়েছেন, ভাষা তত্ত্ব উত্তর দিয়েছেন, অনেকেই উত্তর করার চেষ্টা করেছেন, দেখা যাক সঠিক উত্তর কি হতে পারে। তো আজকে দেখবো যে এই প্রশ্নটিতে সংখ্যা গরিষ্ঠ যেদিকে হবে, যে অপশনের প্রতি সংখ্যা গরিষ্ঠতা দেখা দিবে বা যাদের সংখ্যাগরিষ্ঠ হবে যে উত্তরটিতে, সেটাই আমি গ্রহণ করার চেষ্টা করব, চেষ্টা করব আর কি। আচ্ছা, ফোন সংক্রান্ত বিদ্যা, এরকম কোনো বিদ্যা এখন পর্যন্ত কি করা হয়নি, নামকরণ করা হয়নি। দর্শন তত্ত্ব যেটি আছে, দর্শন তত্ত্ব যেটাকে আমরা কি বলতে পারি? ফিলোসফি বলতে পারি। কি বলতে পারি? ফিলোসফি, যেটাকে আমরা ফিলোসফি বলে থাকি। ভাষা তত্ত্ব, ভাষা তত্ত্ব বা ভাষা বিজ্ঞান যেটাকে আমরা বলি, সেটাকে বলি আমরা লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স শব্দের ইংরেজি মানে লিঙ্গুইস্টিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি ভাষা তত্ত্ব। তাহলে একটা অপশন আছে, সেটা হচ্ছে ভাষার ধ্বনি বিজ্ঞান। তাহলে এই যে ফোনোলজি যে শব্দটি আছে, ফোনোলজি শব্দের অর্থ হচ্ছে কি ভাষার ধ্বনি বিজ্ঞান। ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি এগুলো পড়েছেন যারা হচ্ছে লিঙ্গুইস্টিক্সে পড়াশোনা করেছেন, বিশেষ করে যারা বিভিন্ন ভাষায় পড়াশোনা করেছেন, যেমন বাংলা ভাষায়, ইংরেজিতে, সংস্কৃত, পালি, উর্দু, ফার্সি, আরবি, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করেছেন, তাদের মধ্যে যারা লিঙ্গুইস্টিক্স পড়েছেন, ভাষা বিজ্ঞান পড়েছেন, তাদের কিন্তু অন্যতম একটা কি সাবজেক্ট ছিল কি ফোনোলজি। অন্যতম একটা তাদের একটা মেজর সাবজেক্ট ছিল কি ফোনোলজি নামে একটা সাবজেক্ট ছিল, এটা হচ্ছে কি ধ্বনি বিজ্ঞান। এটি হচ্ছে কি ধ্বনি বিজ্ঞান। তাহলে মনে রাখবেন যে ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কি ভাষার ধ্বনি বিজ্ঞান। ভাষা তত্ত্ব কিন্তু না, ভাষা তত্ত্ব হচ্ছে কি লিঙ্গুইস্টিক্স। আর দর্শন তত্ত্ব সেটা আমরা জানি ফিলোসফি। আর ফোন সংক্রান্ত বিদ্যা, এই বিদ্যার নামকরণ এখনো করা হয়নি, যদি ভবিষ্যতে করা হয় সেক্ষেত্রে আমরা কি করব জানার চেষ্টা করব। তাহলে দেখতেই পারতেছেন যে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দিয়ে আপনাদের মেধাটাকে যাচাই করবে। মোটামুটি ওভারঅল যে অন্যান্য প্রশ্নগুলো থাকবে এগুলো সকলেই পারবে। এই ধরনের 2-1টি প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কি হয়ে যাবে একটু কনফিউজিং প্রশ্ন, যেগুলো আপনাকে কনফিউজড করে দিবে। এই ধরনের বেশ কিছু প্রশ্ন থাকবে সেখানে। এরপর দেখা যাক যে ষোড়শ শব্দে, এবার দেখেন সন্ধি বিচ্ছেদ থেকে আসতে পারে।
সন্ধি বিচ্ছেদ থেকে এখান থেকে প্রশ্ন থাকবেই। দেখা যাক কি আছে। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হইতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। এখানে 4টি অপশন দেওয়া আছে, স্বর যোগ স, স্বর যোগ অস, মোর যোগ স, স্বর যোগ দশ। কোনটি হইতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। তো কোনটি হইতে পারে একটু দেখা যাক। স্বর যোগ স এটিও তো হবে না, স্বর যোগ অস এটিও হবে না, মোর যোগ স এটিও হবে না, তাহলে উত্তর হবে কি শর্ট যোগ দশ। শর্ট যোগ কি হবে? 10 হবে। এখন শর্ট যোগ 10 কেন হয়েছে কেউ ব্যাখ্যা দিতে পারবেন কিনা, কেন শর্ট যোগ 10 হয়েছে? এবং এই যে সন্ধিটি রয়েছে এই সন্ধিটির আসলে বিশেষ কোনো নাম আছে কিনা বা কোনো নিয়ম মেনে হয়েছে কিনা, দেখি কে বলতে পারবে যে এই সন্ধিটাকে আসলে কি ধরনের সন্ধি বলা হয় বা সন্ধিগুলো রয়েছে। যেমন দেখেন এই যে ভাস্কর একটা আছে, হ্যাঁ ভাস্কর একটা শব্দ আছে। এরপর দেখেন পরস্পর একটা শব্দ আছে, পরস্পর, তাই না? পর যোগ পর, পরস্পর, পর যোগ পর, পরস্পর, এই ধরনের বেশ কিছু সন্ধি আছে। এই সন্ধিগুলোকে বলা হয় মূলত নিপাতনে সিদ্ধ সন্ধি। কি বলা হয়? নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি, যে সন্ধিগুলো কি করে না, কোনো ধরনের নিয়ম কানুন অবলম্বন করে না বা কোনো ধরনের নিয়ম কানুন সে মেনে চলে না, সেটাকেই মূলত কি বলা হয়? নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। কিন্তু এখানে দেখেন যে শর্ট যোগ 10, এখানে সন্ধিটা হয়েছে কার মধ্যে? ট এবং দ এর মধ্যে। তার মানে কি দুটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এক্ষেত্রে এটাকে কি বলা যায়? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি বলবো আমরা? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই সন্ধিগুলো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন ঘটে থাকে, তবে কোনো ধরনের নিয়ম কানুন সে মানে না বা কোনো ধরনের নিয়ম কানুন অনুযায়ী সে এই সন্ধি বিচ্ছেদটা বা সন্ধিটা শব্দটা সন্ধিজাত হয় না। এটা কি বলা হয়? কি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেমন আপনারা দেখতে পারতেছেন শর্ট যোগ 10 ষোড়শ, এই যে ট এবং দ দুটাই হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, কিন্তু কোনো ধরনের নিয়ম সে মানেনি, এই জন্য এটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে দেখেন যে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে সন্ধির ক্ষেত্রে কোন সন্ধিটা বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে খেয়াল করবেন যেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, যেগুলো হচ্ছে কি সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি। এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য। এরপর হচ্ছে আমরা দেখব, এরপর যে প্রশ্নটি আছে, নিচের কোন বাক্যটি সঠিক? এই যে বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ থেকেও প্রশ্ন আসতে পারে বা হতে পারে বা হয়েছে, এর আগে হয়েছে। দেখি কোনটি হইতে পারে। আমার কথাই প্রমাণ হলো, আমার কথাই প্রমাণ হলো, আমার কথাই প্রমাণ হলো, আমার কথাই প্রমাণিত হলো এবং আমার কথাই প্রমাণিত হলো। কোনটি হইতে পারে? কোনটি হইতে পারে? কোনটি সঠিক বাক্য হইতে পারে বা কোন বাক্যটি সঠিক হতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। তো দেখেন যে আমার কথাই প্রমাণ হলো, এটি কি আছে? ভুল। আমার কথাই প্রমাণ হলো, আমার কথাই প্রমাণ হলো, এখানে দেখেন আমার, এখানেও ভুল আছে, এখানেও ভুল আছে। কারণ কি এখানে মূর্ধন্য ন ব্যবহার করা হয়নি। এরপর দেখেন আমার কথাই প্রমাণিত হলো, এই যে দেখেন প্রমাণিত, এই প্রমাণিত বানানে কি রয়েছে? ভুল রয়েছে। কারণ প্রমাণিত বানানে কি হবে? প্রমাণিত, মূর্ধন্য ন হ্রস্ব ইকার হবে, প্রমাণিত। আমার কথাই কি হলো? প্রমাণিত হলো, আমার কথাই প্রমাণিত হলো। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে কি আমার কথাই প্রমাণিত হলো। শুদ্ধ বানান, তাহলে দেখেন যে বাক্য শুদ্ধি থেকে আসে, পাশাপাশি শুদ্ধ বানান এখান থেকেও আসতে পারে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। শুদ্ধ বানান, বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ এবং বানান শুদ্ধিকরণ, এখান থেকেও প্রশ্ন হয়। এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, মুহুর্মুহু, মুহুর্মুহু, মুহুর্মুহু এবং কি মুহুর্মুহু। কোনটি সঠিক উত্তর হইতে পারে? এটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কারণ 11 থেকে 20 গ্রেড শুরু করে অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে প্রায় চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে কোন বানানটি সঠিক হতে পারে। দেখি একটু উত্তর করার চেষ্টা করি কে সঠিক উত্তর দিতে পারে। তবে কনফিউজিং, না জানলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তবে যথেষ্ট কনফিউজিং প্রশ্ন, অত্যন্ত সহজ হলেও কি হয়ে যায়? কনফিউজড হয়ে যায়। এক্সাম হলে গিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে সঠিক উত্তর কোনটি হইতে পারে। তো আপনাদের এর ফাঁকে একটু কথা বলে নেই, সেটি হচ্ছে যে অনেকেই হয়তো ভেবে থাকেন যে ব্যাংকের চাকরি পরীক্ষাগুলো যে রকম হয়ে থাকে, সাধারণত আমরা জানি যে সরকারি ব্যাংকের যে চাকরি পরীক্ষাগুলো হয়, অফিসার ক্যাশ, সিনিয়র অফিসার, অন্যান্য পদ যেগুলো রয়েছে, পাশাপাশি প্রাইভেট ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়ে থাকে প্রবেশনারি অফিসার,
বা সিনিয়র অফিসার, এই যে পদগুলোতে পরীক্ষা হয়, সেই দিক থেকে এই গ্রামীণ ব্যাংকের চাকরির পরীক্ষা কিন্তু একটু ভিন্ন ধর্মী, অনেকটা 11 থেকে 20 গ্রেডের মতোই। এখানে যে রিটেন পরীক্ষাটি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 50 প্রিলি 50 রিটেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 80 প্রিলি 40 রিটেন, এবং রিটেনে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অল্প কিছু প্রশ্ন থাকে, ফোকাস রাইটিং টাইপের বা অনুচ্ছেদ লিখন, বাংলা ইংরেজি কিছু গণিত থাকে। এই বিষয়গুলোর প্রতি আপনাদের বেশি জোর দিতে হবে। তো দেখা যাচ্ছে যে মুহুর্মুহু এই বানানটিও কি রয়েছে, ভুল রয়েছে। মুহুর্মুহু এটিও ভুল রয়েছে। এরপর হচ্ছে ঘ যেটি মুহুর্মুহু, এটিও কি রয়েছে, ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, মুহুর্মুহু। কারণ হচ্ছে কি, এই মতেও রস্য উকার হবে, এই মতেও কি হবে, রস্য উকার হবে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, গ হবে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, মুহুর্মুহু। এরপর দেখি, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এই যে উপাধি এবং ছদ্মনাম যেগুলো রয়েছে, উপাধি এবং ছদ্মনাম, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং কি আসে, এখান থেকেও প্রশ্ন আসে। দেখেন শরৎচন্দ্রের ছদ্মনাম কোনটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? এখানে দেখেন বীরবল রয়েছে, ভীমরুল রয়েছে, অনিলা দেবী এবং যাযাবর। কোনটি হইতে পারে, কোনটি হতে পারে? আমরা জানি যে বীরবল হচ্ছে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি, বীরবল। একইভাবে দেখেন ভীমরুল, ভীমরুল কি কারো ছদ্মনাম কিনা একটু বলেন দেখি, ভীমরুল কার ছদ্মনাম? এরপর দেখেন যাযাবর, যাযাবর কার ছদ্মনাম জানি কিনা, যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, তিনি বিনয় মুখোপাধ্যায়। তিনি কি লিখতেন, যাযাবর নামে তিনি সাহিত্য রচনা করতেন বা সাহিত্য প্রকাশ করতেন। বিনয় মুখোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে কি, যাযাবর। অনিলা দেবী আর ভীমরুল, ভীমরুল কারো ছদ্মনাম এখন পর্যন্ত ওইভাবে পাওয়া যায়নি, তবে ভীমরুল হচ্ছে কি একজন কবি সাহিত্যিক ছিলেন যার নাম ছিল ভীমরুল নামে, তিনি তার মূল নামই ছিল ভীমরুল, তিনি স্বনামেই লিখতেন। তবে এটা হচ্ছে অনেক প্রাচীন এবং তিনি হচ্ছেন ওই রকম কি খ্যাতি সম্পন্ন না, বা তার যে সাহিত্যকর্ম যে সচরাচর পাওয়া যায় বা মানুষ যে পড়ে এ ধরনের কোনো সাহিত্যকর্ম সেরকম নাই, তবে তিনি একসময় ছিলেন। তো এখানে যেটি আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি, অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কি, ছদ্মনাম হচ্ছে কি, অনিলা দেবী। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, প্রমথ চৌধুরী বলেছেন বীরবল, যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, অনিলা দেবী হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তাহলে আজকের যে যে আলোচনাগুলো, যে এই প্রশ্নটি এখান থেকে আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে ছদ্মনাম এবং উপাধি, এখান থেকে প্রশ্ন আসবেই। ছদ্মনাম এবং উপাধি, এই যে আপনাদের পড়াশোনা করতে গেলে আমরা চাকরি প্রস্তুতি অনেকেই নিয়ে থাকি, সব সময় পড়ে থাকি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আমি কি পড়তে যাচ্ছি, কি পড়তেছি, কি পড়া দরকার এবং কি বাদ দেওয়া দরকার। একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সবার আগেই দুইটা জিনিস আপনাদের ভিতর থাকতে হবে, একটা হচ্ছে আমি কি পড়বো, আরেকটি হচ্ছে আমি কি বাদ দিব। এই দুইটা জিনিস যে করতে পারবে, সঠিকভাবে করতে পারবে, তার জন্য কিন্তু চাকরি পাওয়াটা অত্যন্ত সহজ। বেশি পড়তে হবে না, আপনার গুছিয়ে পড়াটা গুছিয়ে পড়াটা যেটা আর কি, গুছিয়ে পড়াটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, গুছিয়ে পড়াটা কি অত্যন্ত জরুরি, এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখেন টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি, টাকায় সবই হয়, টাকায় সবই হয়, এটি কোন কারকে কোন বিভক্তি হতে পারে বলেন দেখি। টাকায় সবই হয়, এটি কোন কারকে কোন বিভক্তি হইতে পারে, একটু উত্তর করার চেষ্টা করেন দেখি। একটি হচ্ছে টাকায় সবই হয়, আরেকটি হচ্ছে টাকায় টাকা হয়। একটা হচ্ছে টাকায় সবই হয়, টাকায় টাকা হয়, এটি কোন কারকে কোন বিভক্তি হইতে পারে? কর্মে দ্বিতীয়া, সম্প্রদানে সপ্তমী, অপাদানে সপ্তমী এবং কর্তায় সপ্তমী, কোনটি হইতে পারে? খেয়াল করেন, সব কিছু যে হয়, এই সব কিছু হওয়াটা করে কে, এটা আপনাকে বুঝতে হবে। এটা যথেষ্ট কনফিউজিং একটি প্রশ্ন। আরেকটা হচ্ছে টাকায় টাকা আনে, এগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। একটা হচ্ছে টাকায় টাকা আনে, ঠিক আছে, একটি হলো কি টাকায় টাকা হয়, আরেকটা হচ্ছে কি টাকায় সবই হয়, এর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, আপনাকে বুঝতে হবে। সেটি হচ্ছে যে এখানে দেখেন সব কিছু হয়, এই সব কিছু করে কে? এই যে সব কিছু যে হচ্ছে, এই হওয়াটা কে করেছে? এই হওয়াটা করে হচ্ছে কি টাকা করে। কে করে? টাকা করে। তার মানে এখানে টাকাটা হচ্ছে কি কর্তা কারক, টাকাটি হচ্ছে কি কারক?
কর্তা কারক, কারণ সবকিছু যে হচ্ছে এই যে হচ্ছে এই হওয়াটাকে কে করতেছে? টাকা করতেছে, টাকা দিয়েই করা হচ্ছে। তাহলে এটাকে কি বলা যায়? কর্তায় সপ্তমী। এটা কি হবে? কর্তায় সপ্তমী, টাকায়। ঠিক আছে, অন্তস্থ অ আছে, এ অ তে, হ্যাঁ, এগুলো থাকলে কি হয়? সপ্তমী বিভক্তি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? কর্তায় সপ্তমী। যথেষ্ট কনফিউজিং একটি প্রশ্ন, এরপর দেখেন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ কোনটি? একটু উত্তর করার চেষ্টা করেন। এখানে 4টি অপশন দেওয়া আছে সংশয়ের বিপরীত শব্দ। একটি হচ্ছে বিষয়, নির্ভয়, দ্বিধা এবং কি প্রত্যয়। কোনটি হবে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, এটা পারার কথা। খেয়াল করেন, বিষয়, নির্ভয়, দ্বিধা এবং কি প্রত্যয়। তো আমরা জানি যে নির্ভয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? ভয়, নির্ভয়। দ্বিধা এর বিপরীত শব্দ কি? নিদ্বিধা। কি হবে? নিদ্বিধা। ভয়, নির্ভয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? ভয়। দ্বিধার বিপরীত শব্দ হচ্ছে কি? নিদ্বিধা। আরেকটি হচ্ছে কি? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? প্রত্যয়। এটা অনেকবার পরীক্ষায় এসেছিল, অত্যন্ত সহজ। এবং আজকের এই যে প্রশ্ন আলোচনা থেকে আপনাদের একটু বুঝতে হয়তো পেরেছেন, সেটি হচ্ছে যে আপনাদের রিপিট প্রশ্ন, প্রচুর পরিমাণে যে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা একটু অনুশীলন করেন বা একটু ঘাটাঘাটি করেন, একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য কি প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। এরপর দেখেন, রাজা শব্দের সমার্থক শব্দ কি হবে? তাহলে দেখলেন যে বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক রূপ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধি বিচ্ছেদ, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধি, এই যে টপিকগুলো হয়তো বুঝতে পারতেছেন যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো আপনাদের জন্য জরুরি বাংলা বিষয়ে। এটা 4টি অপশন দেওয়া আছে। খেয়াল করেন যে নরেন্দ্র দেওয়া আছে, জমিদার দেওয়া আছে, মহেন্দ্র দেওয়া আছে এবং সফেদ। কোনটি হইতে পারে? রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি হইতে পারে? তো আমরা দেখি যে সফেদ শব্দের অর্থ কি? সফেদ শব্দের অর্থ হচ্ছে কি? সাদা, তাই না? সাদা, শুভ্র, সফেদ শব্দের অর্থ। জমিদার এটি মূলত হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দ অর্থ হচ্ছে কি? অনেক জমির মালিক। এর অর্থ হচ্ছে কি? অনেক জমির মালিককে কি বলা হয়? অনেক জমির মালিক। একে কি বলা হয়? জমিদার বলা হয়, ফার্সি ভাষার শব্দ। আর নরেন্দ্র একটি আছে, আরেকটি হচ্ছে কি? মহেন্দ্র। এই যে মহেন্দ্র যে শব্দটি, হিন্দু পুরাণে রাজাদের রাজা বা রাজাদের পতি, যাকে বলা হয় কি? বিষ্ণুকে কেন্দ্র করে বা বিষ্ণুকে ইঙ্গিত করা হয়েছে, তিনি হচ্ছেন রাজার পতি বা রাজাদের রাজা। মহাযোগ ইন্দ্র, মহান যে ইন্দ্রকে এখানে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে হিন্দু পুরাণ মতে। এটা আর একটা তাহলে কি অপশন থাকতেছে? সেটি হচ্ছে কি? নরেন্দ্র। ভূপতি, নৃপতি, নরেন্দ্র, হ্যাঁ, রাজার কি শব্দ? সমার্থক শব্দ, আমরা সকলেই জানি, তাই না? নৃপতি, তারপর হচ্ছে কি? ভূপতি, এগুলো হচ্ছে কি? রাজার সমার্থক শব্দ। আরেকটি হচ্ছে কি? নরেন্দ্র, তাই না? এগুলো হচ্ছে রাজার সমার্থক শব্দ। তাহলে দেখলেন যে এখান থেকে সমার্থক শব্দ থেকেও যথেষ্ট প্রশ্ন আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ মূলত আপনারা দেখলেন যে গ্রামীণ ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য আসলে কোন ধরনের প্রশ্নগুলো আপনাদের জানাটা জরুরি বা কোন কোন টপিকগুলো বাংলা বিষয়ের আপনাদের জানতে হবে, বা ওই টপিকগুলো ধরেই আপনারা প্রস্তুতিটাকে আরো বেশি জোরালো করতে পারেন। তো আপনারা দেখতেই পারলেন যে কোন কোন টপিকগুলো আপনাদের জন্য জরুরি। তো যারা আবেদন করেছেন হয়তো ভাবতেছেন যে আসলে আমি প্রস্তুতি নিতে চাই, হ্যাঁ, কিভাবে প্রস্তুতি নিব, হয়তো বা প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছি, এখন এই পরীক্ষাগুলো অন্যান্য ব্যাংকের মতো পরীক্ষা হবে কিনা, নাকি এর থেকে একটু আলাদা হবে, এই বিষয়গুলোকে যদি আপনি আরো বেশি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি যথেষ্ট ধারণা পেতে চান, যদি আপনার কাছে মনে হয় যে না, আমার প্রস্তুতি, আমার চাকরিটা অত্যন্ত দরকার, যেহেতু এখানে একটা সুযোগ রয়েছে যে আপনি 6 মাস পর্যন্ত একটা স্যালারি পাবেন 9,000, আরেকটি পোস্ট হচ্ছে 10,000, 9,000, আরেকটি হচ্ছে কি 12,000, আরেকটাতে কত পাচ্ছেন আপনি? 15,000, 10,000। এরপর হচ্ছে পরবর্তীতে গিয়ে 1 বছর পরে গিয়ে আবার আপনাদের একটা পরীক্ষা হবে, সেখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, সেখান থেকে আপনি সিনিয়র অফিসার, এরপর আস্তে আস্তে প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এভাবে কি জিএম থেকে জিএম হতে পারেন। এই একটা সুযোগ রয়েছে। আবার অনেকেই যদি মনে করেন যে না, আমি 10 বছর পর, 12 বছর পর চাকরিটা আমি ছেড়ে দিব, সেক্ষেত্রে আপনি ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা সুবিধা পেয়ে থাকবেন। কেউ যদি 10 বছর পর চাকরি ছেড়ে দেয়, অন্তত এককালীন সে 50 লক্ষ টাকা পাচ্ছে।
তাহলে দেখেন এখানে বিশাল একটি সুযোগ রয়েছে যারা ব্যাংকের চাকরি করতে চান, আর যারা করতে চান না তাদের কথাটা হচ্ছে কি ভিন্ন। যারা করতে চান, যারা আবেদন করেছেন, তারা যদি চান যে আপনাদের এখানে প্রস্তুতি নেওয়া দরকার, তাহলে গ্রামীণ ব্যাংক নিয়োগ গোল্ড লাইভ ব্যাচ, এই ব্যাচ আমাদের এখন চলমান, এই ব্যাচ চলছে আমাদের 25 তারিখ থেকে, আগামী 25 তারিখ থেকে কিন্তু মোটামুটি আমাদের পরীক্ষাগুলো শুরু হয়ে, মানে আমাদের মূল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো আজকে হচ্ছে 19 তারিখ, আপনারা চাইলেই কিন্তু ভর্তি হতে পারেন। তো এখানে একটু কথা বলে নিই, এখানে হচ্ছে আপনাদের ভর্তি ফি, অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে আসলে ভর্তি ফিটা কেমন। এখানে হচ্ছে আমাদের মূল ভর্তি ফি হচ্ছে 3000 টাকা, তবে এই বিজয়ের মাস উপলক্ষে আমাদের এখানে 50% ছাড় চলতেছে, সেক্ষেত্রে আপনি 1499 টাকায় আপনি ভর্তি হতে পারেন। 1499 টাকায় আপনি ভর্তি হতে পারেন। আমাদের মূল ক্লাস শুরু হবে 25 তারিখ থেকে, এ মাস 25 তারিখ থেকে মূল ক্লাস শুরু হয়ে যাবে। চাইলেই কিন্তু আপনারা এখানে যুক্ত হতে পারেন। ঠিক আছে, যে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এখানে আপনাদের টোটাল ক্লাস থাকবে 35টি লেকচার থাকবে, এবং এই লেকচারগুলোতে আপনাদের যা পড়ানো হবে, এই যে টিচার যে লেকচারগুলো পড়িয়ে থাকবে, এগুলো আপনাদেরকে আবার দেয়া হবে পিডিএফ আকারে। তার মানে আপনি কিভাবে পড়বেন, কোন টপিক পড়বেন, কিভাবে পড়বেন না পড়বেন, সমস্ত কিছুই কিন্তু আপনাদের এই ক্লাসগুলোতে দিক নির্দেশনা দেওয়া হবে। আমি বলেছি যে যারা আবেদন করেছেন বা যারা কাজটি করতে চান, যারা এই চাকরি করতে চান, তারা এখন দেখেন এখানে একটি নাম্বার দেওয়া আছে 096444333 এবং কি 00। এটি হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারটিতে আমাদের 50 জন সহকর্মী এইটিতে যুক্ত আছেন। তার মানে কি, এই নম্বরটিতে যদি আপনি কেউ কল করে একই সাথে 50 জন সহকর্মী 50টি কল কি করতে পারবে, রিসিভ করে কথা বলতে পারবে। আপনি যখন ইচ্ছা আপনি তখনই কল দিয়ে, যখন ইচ্ছা বলতে কি বোঝায়, মানে অফিস টাইমে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, এই সময়ের ভিতরেই আপনারা চাইলেই এই সময়ের মধ্যেই আপনারা কি করতে পারেন, যে কোনো তথ্যের জন্য, শুধু যে আপনি ভর্তি হবেন তা না, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমি গ্রামীণ ব্যাংকের জন্য কিভাবে প্রস্তুতি নিব, বা এখানে অন্য কোনো কোর্স আছে কিনা, বা এখানে আমার বয়স এত, আমি কতটুকু উপকৃত হতে পারবো, বা আমার বয়স এত চলতেছে, আমি আবেদন করতে পারবো কিনা, নিবন্ধনে আবেদন করতে পারবো কিনা, প্রাইমারির কোনো আপডেট আছে কিনা, বা নতুন করে কোনো সার্কুলার আসতেছে কিনা, এই যে নানা ধরনের আপনাদের যে চাকরির যে জিজ্ঞাসাগুলো আছে, নানা ধরনের তথ্য কিন্তু আপনারা এই নম্বরটিতে করতে পারেন, এই নম্বরটিতে ফোন করে করতে পারেন। আমাদের এখানে 50 জন কর্মী এখানে কি আছেন, যুক্ত আছেন মাত্র এই একটা হটলাইন নাম্বারের সাথেই। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এখানেও আপনারা ভিজিট করতে পারেন। এখান থেকে নানা ধরনের তথ্য আছে। আমাদের ফ্রি সার্ভিস এখানে রয়েছে, এখানে ফ্রি সার্ভিস রয়েছে, এই ফ্রি সার্ভিসগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ, এখানে নিয়মিত আপনারা ভিজিট করবেন। পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এখানেও প্রতিদিন নিত্য নতুন নানা ধরনের আপনাদের চাকরির পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সেবা কিন্তু আমরা দিয়ে যাচ্ছি, নানা ধরনের সেবা এখানে দেয়া হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক ধৈর্য ধরে, এই শীতের রাতে গ্রাম অঞ্চল থেকে বা বিভিন্ন একদম রুরাল এরিয়া থেকে যারা যুক্ত ছিলেন এই শীতের রাতে, সকলের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন, এবং সবসময় যেটি হচ্ছে যে আপনার যে লক্ষ্য সেটি হচ্ছে যে চাকুরিটা পেতে হবে, সৎভাবে চাকুরিটি পেতে হবে। যদি কেউ মনে করেন যে পড়তে বসে যদি মনে হয় যে আমার এত পড়া মাথায় আসতেছে না, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি সবসময় সবাইকে বলে থাকি দুইটা জিনিস আপনি করবেন। একটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা, নিজের চোখে চোখ রেখে কথা বলা। খেয়াল করেন যারা হচ্ছে যাদের ভালোবাসার মানুষ আছে, যখন চোখে চোখ রেখে কথা বলেন দেখবেন তার প্রতি একটা কি সহানুভূতি চলে আসে, তার প্রতি একটা ভালোবাসা চলে আসে। যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলবেন, দেখবেন নিজের চোখের সাথে যখন চোখ রাখবেন তখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন দেখা যাবে যে আপনি পড়তে বসছেন, পড়া ভালো লাগতেছে না, তখন কিন্তু মনোযোগটা চেঞ্জ হয়ে যাবে যে না আমি তো নিজেকে ভালোবাসি। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তার মানে আপনার জন্য কোনটা করা জরুরি, কোনটা করা ঠিক না, এই বিষয়টা কিন্তু অটোমেটিক চলে আসবে। আর যে নিজেকে ভালোবাসে সকলকেই কি করতে পারে, ভালোবাসতে পারে। পাশাপাশি যারা রয়েছেন, পাশাপাশি আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কোনো চাকরির পরীক্ষা দেন না কেন, কনফিডেন্স লেভেলটা যেন এরকম থাকে যে আমি বাংলাদেশে যদি আজকে এই চাকরিতে একজনকে নিয়োগ দেয় তাহলে সেক্ষেত্রে আমি সেই পদে কে নিয়োগ পাবো, আমি নিয়োগ প্রাপ্ত হব, বা একজনকে যদি নেয় তাহলে আমি সেই লোকটি হব, বা সেই পদের কি বলা যায় সেটাকে, যে সেই পদের অধিষ্ঠিত পদধারী, সেক্ষেত্রে আমি কি হব, আমি হব। এই কনফিডেন্সটা কিন্তু আপনাদের থাকতে হবে, এই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি।